নমস্কার। আমাদের এই নির্বাচনী সাক্ষাৎকার সিরিজে আজকে আমাদের অতিথি ছাতনা বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী সত্যনারায়ণ মুখার্জি মহাশয়। নমস্কার। ব্যক্তিগত জীবনে উনি শিক্ষকতা করেন। রামপুর বিবেকানন্দ বিদ্যাপীঠে একজন প্রথিতযশা শিক্ষক হিসেবে তার খ্যাতি আছে এবং উনি বিগত প্রায় 5 বছর ছাতনায় এমএলএ হিসেবে ছাতনাবাসীদেরকে পরিষেবা দিয়েছেন। এখন সত্যনারায়ণের কাছে আমার প্রথম প্রশ্ন, যে পার্টি আপনাকে নমিনেশন দিল, আপনার পার্টি আপনাকে নমিনেশন দিল, এই নমিনেশনের খবরটা শোনার পর আপনার কেমন লেগেছিল? দেখুন, প্রথম 2021 সালে যখন পার্টি আমাকে ছাতনা বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নাম ঘোষণা করে, তখন আমার একটা আলাদা অনুভূতি ছিল। কারণ আমি এই পার্টিটা করছি 1989 সাল থেকে। 1993 সালে আমি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করি পঞ্চায়েত নির্বাচনে। সেই সময় আমার গ্রামসভার মানুষ আমাকে আশীর্বাদ করে 1993 সালে পঞ্চায়েতের প্রার্থী হিসেবে আমাকে ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত করে আমাকে সদস্য করেন। স্বাভাবিকভাবেই নির্বাচনে ওটা আমার প্রথম কম বয়সে, তখন আমার বয়স মাত্র 20 বছর। তো সেই সময় আমি নির্বাচনে জয়লাভ করেছি কঠিন পরিস্থিতির মধ্যে, বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই। স্বাভাবিক 2021 সালে যখন পার্টি আমাকে এত বড় একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নাম ঘোষণা করে, তখন আমি একটু অবাকই হয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টিতেই এটা সম্ভব যে একজন নিচু স্তরের কর্মীকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেন। তো এবারে 5 বছর আমরা কাজ করেছি আমার সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু দার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। এই সরকারের বিরুদ্ধে আমরা বিধানসভার ভিতরে যেভাবে প্রতিবাদ করেছি, বিধানসভার বাইরে দুর্নীতির বিরুদ্ধে যেভাবে আমরা আন্দোলন করেছি, আমরা একদম নিশ্চিত ছিলাম যে আমাদের বিধায়কদের পারফরমেন্স দেখে পার্টি আমাদেরকে আবার পুনরায় একবার সুযোগ দেবেন। হ্যাঁ, সেটাই দেখছি অধিকাংশ জায়গাতেই। আপনার পার্টির যেটা পলিসি সেটা হচ্ছে যারা এক্সিস্টিং এমএলএ আছেন তাদেরকে সেই জায়গাতেই আবার মনোনয়ন দেয়া। তার মানে আপনার দল আপনার পারফরমেন্সে খুশি। তো আপনি 5 বছর ধরে মানুষের হয়ে কাজ করেছেন, আপনি কতটা নিজেকে নাম্বার দেবেন? দেখুন, এই পশ্চিমবাংলায় বিরোধী বিধায়ক হিসাবে বা বিরোধী যে কোনো প্রতিনিধি হিসাবে কাজ করা খুব সমস্যার ব্যাপার। কারণ বিরোধী দলকে এখানে কোনো কাজ করতে দেওয়া হয় না। বিরোধী পঞ্চায়েত সদস্যদেরও তো কোনো কাজ করতে দেওয়া হয় না। পঞ্চায়েত সদস্য বলুন, পঞ্চায়েত সমিতির সদস্য বলুন, জেলা পরিষদ সদস্য বলুন, এবং এমনকি বিধায়কদেরকেও আমাদেরকে বিভিন্ন সমস্যায় এরা কোনো রকমই কোনো কাজ করতে দেওয়া হয় না এখানে। শুভেন্দুদাকে বিধানসভার মধ্যে মানুষের কথা বলার জন্য যে মানুষ বিরোধী দলনেতাকে পাঠিয়েছে, সেখানেও তাকে অধিকাংশ সময় সাসপেন্ড করে বাইরে রাখা হয়েছে। তার কোনো রাজনৈতিক কর্মসূচি করতে গেলে তাকে বাধা দেওয়া হয়েছে, কোর্টের অনুমতি নিয়ে তাকে করতে হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা যে কাজগুলো করতে গেছি সেই কাজগুলোও কিন্তু সরকারের পক্ষ থেকে নানাভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। এই বাধা অতিক্রম করেও কিছু কিছু কাজ আমি করতে পেরেছি। এই কাজটা কিন্তু আমি মনে করছি না যে যথেষ্ট কাজ, কিন্তু নিশ্চিত পশ্চিমবাংলার মানুষ 2026 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবাংলায় যে সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকার প্রতিষ্ঠা হলে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে চাহিদা, সেগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার সেগুলো পূরণ করবেন না। আচ্ছা, একটা আমরা খবর পেয়েছি, সেটা হচ্ছে আরজি করে ধর্ষিতা, নির্যাতিতা এবং যাকে হত্যা করা হয়েছে সেই আমাদের এই বাড়ির বোন অভয়া, তার মাকে নমিনেশন দেওয়া হয়েছে পানিহাটিতে। তো এই জায়গাটায় বামফ্রন্টের পক্ষ থেকে একটা প্রচার করা হচ্ছে বা সিপিএম এর পক্ষ থেকে একটা প্রচার করা হচ্ছে যে কলতান এবং মীনাক্ষী এরা দুজন নাকি প্রথম গাড়ি আটকে ছিলেন যখন আরজি কর থেকে ডেড বডিটা
বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে সেখানে আমরা সজল ঘোষকেও দেখেছি, আমরা অগ্নিমিত্রা পালকে দেখেছি এবং আমরা কৌস্তব বাগচিকে দেখেছি অত্যন্ত সক্রিয় এবং প্রতিবাদী ভূমিকায়। তো এই যে একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে অর্পণ সত্য দিয়ে, এই বিষয়টা আপনারা কিভাবে কাউন্টার করবেন? দেখুন, বামফ্রন্টের ঘোষিত নীতিই হচ্ছে যে কোনো উপায়ে বিজেপির বিরোধিতা করা। এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন ছিল এবং এই আন্দোলনটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হয়েছিলেন। কিন্তু বামফ্রন্ট কি করলো শেষ পর্যন্ত? যে এটাকে একটা রূপ দিতে চাইলো যে এটা বামফ্রন্টেরই আন্দোলন। পরবর্তীকালে আমরা দেখলাম শেষ পর্যন্ত কিন্তু এই আন্দোলনকে ওরা যারা নেতৃত্ব দিচ্ছিল তারা সরে চলে এলো। কিন্তু ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ন্যায় প্রতিষ্ঠার জন্য আজকে ওই অভয়া মাকে যে প্রার্থী করেছে, আমার মনে হয় এটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব সারা বিশ্বের কাছে সারা দৃষ্টান্ত, হ্যাঁ, নজির হয়ে থাকবে। হ্যাঁ, অভয়ার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, ন্যাক্কারজনক ঘটনা, এর প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে, এমনকি সারা পৃথিবী জুড়ে হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী যখন ইংল্যান্ডে গেছিলেন, সেখানে তাকে কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল এবং আমরাও সাধারণ মানুষ আমরাও এর প্রতিবাদ করেছিলাম। মূলত আন্দোলনটা ছিল অরাজনৈতিক এবং আমি যদি ভুল না বলি, আপনার দল খুব সচেতনভাবে ওই আন্দোলনটাকে অরাজনৈতিকই রাখতে চেয়েছিলেন এবং সেই জন্য কোনো নেতা বিজেপির পতাকা নিয়ে, আপনার দলের পতাকা নিয়ে ওখানে যাননি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে ওনাদের সাথে সলিডারিটি দেখানোর জন্য উনি গিয়েছিলেন। সেখানে যে অভিজিৎ বাবুকে গো ব্যাক ধ্বনি দেয়া হয়েছিল, তো এটা কি মানুষ খুব ভালোভাবে মেনে নিয়েছে আপনি মনে করেন? কখনোই না। কারণ যখন একটা অরাজনৈতিক আন্দোলন হয়, সেখানে আমি হয়তো যখন বিজেপির পতাকা নিয়ে যাব তখন আমি কোনো একটা দলের প্রতিনিধি হিসেবে যাচ্ছি। আমি ওটা ছাড়াও তো একজন সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসেবে আমি প্রতিবাদ করতে যেতেই পারি। তো এটা বামফ্রন্টের একটা পলিসি ছিল যে কোনোভাবেই যাতে এখানে বিজেপির কোনো প্রতিনিধি, বিজেপির স্ট্যাম্প আছে, বিজেপির কোনো মিটিং আছে, তারা যাতে ওখানে না যায়। কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। তাহলে এই যে অভয়া আন্দোলনের সিপিএম এর তরফ থেকে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজনকে পানিহাটিতে দাঁড় করিয়েছে সিপিএম। তো আপনার কি মনে হয় যে ওনার ভূমিকাটা ভোট কাটুয়ার ভূমিকা থাকবে নাকি কোনো দাগ রাখতে পারবে? সিপিএম সবসময় পশ্চিমবাংলায় এর আগেও কি বলেছে, নো ভোট টু বিজেপি। নো ভোট টু মমতা কিন্তু বলেনি। নো ভোট টু মমতা ওরা বলবে না। কারণ কি, ওরা জানে যে ওরা এর 2021-এও শূন্য ছিল, 2026-এও মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু যে সিটগুলোয় কলকাতার মতো জায়গায়, যাদবপুর, সেই সব জায়গাগুলোতে দমদম, ওরা কি করতে চাইছে যে কোনোভাবেই যাতে ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিনিধি সেখান থেকে জয়লাভ করতে না পারে, সেই জন্য ওদের একটা পলিসি। কিন্তু মানুষ এবারে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ভোটই যাতে না কেটে পড়ে তৃণমূলকে জেতাতে পারে, হয় তৃণমূল নয় বিজেপি, আদার্স কোনো দলকে মানুষ ভোট দেবে না। কিন্তু তৃণমূলও স্বীকার করে নিয়েছে যে 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। তার মানে সিপিএম বা বামপন্থীদের ওই নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার এই যে উদ্দেশ্য, সেটা বলছেন সফল হবে না? কোনো দিনই হবে না, কারণ মানুষ এবারে সিদ্ধান্ত নিয়েছে। মানুষের সিদ্ধান্তই যে 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবেই। আচ্ছা, 26,000 আপনার আমার সহকর্মী, 26,000 আজকে বিনা দোষে, প্রতিষ্ঠানের দোষে, কোর্ট যেখানে স্বীকার করছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তো বিনা দোষে সেই আমাদের সহকর্মীরা তারা আজকে পথে বসে গেছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি একজন ব্যক্তিগতভাবে একজন শিক্ষক। এর আগে পশ্চিমবাংলায় শিক্ষকদের অপমানিত হতে কোনো সরকারের আমলেই হয়নি। সিপিএমের সময় ছিল, জোর করে এবিটিএ করতে হতো। কিন্তু শিক্ষক দুর্নীতি, সেই দুর্নীতিতে আজকে যাদের চাকরি গেল, সবাই তো আর যোগ্য ছিল না, এটা তো নয়। সবাই তো অনেক ভালো আছে, যারা হয়তো ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে, তারাও তো আজকে ওই চোরের অপমানটা তাদেরকে সহ্য করতে হচ্ছে। তাহলে শিক্ষক হিসাবে এর চেয়ে
বড় বড় বেদনাদায়ক। বেদনাদায়ক, কষ্টদায়ক এবং অপমানদায়ক আর কোনো হতে পারে না। এই সরকারের পক্ষে এটা সম্ভব। আর মুখ্যমন্ত্রী আমাদের এই শিক্ষিত যুব সমাজের কাছে আবেদন রাখছেন যে তোমরা চপ শিল্প করো। এর চেয়ে আর দুর্ভাগ্যের পশ্চিমবাংলার শিক্ষিত সমাজের কিছু হতে পারে না। মানে নিজের ভাইপো কোটিপতি, কোটি কোটিপতি কিভাবে হয়েছে আমরা জানি না, কিন্তু বাংলার বেকার যুবক যুবতীদের তাদেরকে পরামর্শ দিচ্ছেন চপ ভাজো। আচ্ছা, গতকালকে আমরা চন্দনাদির ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে ওনার যেটা অভিজ্ঞতা, ওনার এলাকার মানুষ, ওনার বিধানসভা এলাকার মানুষ কিন্তু খুব প্রচণ্ডভাবে সাড়া দিচ্ছেন, খুব পজিটিভ রেসপন্স। আপনি আপনার এলাকায় আপনি কি নির্বাচনী প্রচার কার্য শুরু করে দিয়েছেন? হ্যাঁ, যেদিনই নাম ঘোষণা হয় সেই দিন থেকেই আমি নির্বাচনী প্রচার শুরু করেছি এবং শুধুমাত্র সালতোড়া ছাতনা নয়, সারা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ হবে, কারণ মানুষ এটা সিদ্ধান্ত নিয়েছে। এটা ব্যক্তি সত্যনারায়ণ মুখার্জি নয়, পদ্মর প্রতীকে মানুষ ভোট দেবে। মমতা ব্যানার্জিকে এই সিংহাসন থেকে নামাবার জন্য আজকে মানুষ প্রতিজ্ঞাবদ্ধ। তার মানে আমি দুদিন আপনাদের ইন্টারভিউ নিয়ে যেটা বুঝলাম যে প্রত্যেক জায়গায় মানুষ একই রকম ভাবে সাড়া দিচ্ছে, এবং মানুষ এই যে চাকরি চুরি, এই যে কয়লা চুরি, গরু চুরি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, মানুষ এগুলোকে খুব একটা ভালো চোখে দেখছে না। আজকে 1500 টাকা ভাতা দিয়ে হয়তো শাসক দল ভোট কিনতে চাইছে, তো আপনারা কেন এই জায়গাটায় প্রচার করছেন না যে ঠিক আছে 1500 টাকা ভাতা ঠিকই আছে, সমস্যা নেই, আমরা তো যদি সরকারে আসি আমরা হয়তো সেটা 2000-2500 করতে পারি, কিন্তু সেই সঙ্গে কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনারা এই জায়গাটা কেন বলছেন না যে 1500 টাকা দিলে যদি কারো ভোট পাওয়ার অধিকার জন্মায়, তাহলে আপনাদের কেন্দ্রীয় সরকার, আপনাদের দলের পরিচালিত ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার করোনার সময় এবং তারপর থেকে টানা একেবারে বিনা পয়সায় মানুষকে রেশন দিয়ে গেছে। তো তাহলে 1500 টাকা দিলে যদি ভোট পাওয়ার অধিকার জন্মায়, তাহলে এই যে সারা বছর ধরে রেশন দিয়ে যাচ্ছেন বিনা পয়সায়, তা তো নরেন্দ্র মোদীকে আগে ভোটটা দেওয়া দরকার। দেখুন, মহিলারা, পশ্চিমবাংলার মহিলারা এবারে সিদ্ধান্ত নিয়েছেন 1500 কেন, দিদি যদি 5000 টাকাও দিতেন ওনাকে আর ভোট দেবেন না, কারণ তাদের নিরাপত্তা আগে দরকার। এখানে উনি ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন। ভারতীয় জনতা পার্টি কিন্তু সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস এই বিশ্বাসে বিশ্বাসী। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় আমরা নিশ্চিত হতে চাই, আপনি ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক হিসেবে আপনি বলুন, আরজি করে অভয়ার উপর নির্যাতন হয়েছে। কলকাতার একটি ল কলেজে আমরা শুনতে পেয়েছি ইউনিয়ন রুমে শাসক দলেরই কোনো একজন মহিলার সঙ্গে অত্যন্ত নিন্দনীয় ব্যবহার করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে পশ্চিমবাংলায়, তাহলে কি আপনারা নারী নিরাপত্তা, নারী সুরক্ষাকে কতটা জোর দেবেন? দেখুন, পশ্চিমবাংলা বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি যে 20টি রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কোনো নারীদের প্রতি অসম্মান করবে এই সাহস দেখাবার ক্ষমতা কারো নেই। আমরা দেখেছি যোগীজির যে বিহার একসময় বলা হতো জঙ্গল রাজ, সেই বিহারও আজকে পাল্টে গেছে। আর যে পশ্চিমবাংলা ছিল শিক্ষায় উন্নত, সংস্কৃতিতে উন্নত, সবকিছু দিক দিয়ে পশ্চিমবাংলা মানেই একটা মানুষ, পশ্চিমবাংলার বাইরের মানুষ পশ্চিমবঙ্গবাসীকে শ্রদ্ধার চোখে দেখতেন। আজকে আমাদের এই তৃণমূলের 15 বছরে পশ্চিমবাংলার মানুষ যদি পশ্চিমবাংলার বাইরের কোনো প্রদেশে যায়, তাহলে আজকে কি চোখে দেখে? তো এই কৃতিত্বটা মমতা ব্যানার্জির। অর্থাৎ একটা সময় আমরা দেখেছি বাঙালি বরাবরই সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, এমনকি ভারতবর্ষের বাইরে মায়ানমারেও বাঙালি চাকরি করতে গেছে। আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে ভালো ভালো পোস্টে আমরা যখনই কাউকে দেখছি বাঙালি, কিন্তু এখন পুরোটা পাল্টে গেছে। এখন বাঙালিকে শ্রমিকের কাজ করতে যেতে হচ্ছে। এবং আপনি কি মনে করেন এর জন্য মমতা ব্যানার্জির পলিসি দায়ী? একদম, কারণ উনি কোনো শিল্প কারখানা এখানে করতে পারেননি। ওনার এই যে শিল্প না করার জন্য আজকে পশ্চিমবাংলার যুবকদেরকে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা বিভিন্ন জায়গায় চলে যেতে হচ্ছে। তাহলে বৃদ্ধ মা বাবা রয়েছে বাড়িতে, তার স্ত্রী রয়েছে, সন্তানরা রয়েছে,
আজ মহিলারা বুঝতে পেরেছে পুরো পশ্চিমবাংলার বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে বৃদ্ধাশ্রম এবং যাচ্ছে। মমতা ব্যানার্জি আজকে যে মহিলাদেরকে 1500 টাকা দিয়ে উনি ভাবছেন যে তারা আমাকে ভোট দেবেন, তারা বুঝতে পেরেছে এই 1500 টাকা দরকার নেই। আমার স্বামী যাতে আমার এলাকায় থাকে, কাজ করতে পায়, পশ্চিমবাংলা থেকে কাজের সুযোগ পায়, সেটা তারা চাইছে। অন্তত একটা তাদের মা বাবারা চাইছেন আমার সন্তান যেন আমার মারে ভাতে থাকে, আছে, অন্তত হ্যাঁ। দুধে ভাতে না থাকুক, মারে ভাতে যেন একদম থাকে। আমার এলাকায় থাকে। আমার অসুস্থতা হলে যেন হ্যাঁ। আমার সন্তান আমাকে এবং- আমার পাশে এসে দাঁড়াতে পায়, আমার চিকিৎসা করানোর সুযোগ এবং পায়। একটা পারিবারিক জীবন যাতে আমরা কাটাতে পারি। আমার লাস্ট প্রশ্ন, এবং এটা আমার ট্রেডমার্ক প্রশ্ন, আপনি নিজেকে 2026-এর বিধানসভায় নির্বাচনের পর আপনি কি রূপে ভাবছেন? শাসক দলের বিধায়ক রূপে নাকি বিরোধী দলের বিধায়ক রূপে? একদম নিশ্চিতভাবে 2026-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবেই, কারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আজকে যদি আপনারা দেখেন যে এই রামনবমীতে দলমত নির্বিশেষে রাষ্ট্রবাদী মানুষ আজকে পথে সামিল হয়েছে। তো আজকেই পশ্চিমবাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই সরকারের পতন নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার মানে আমরা মাননীয় সত্যদার সঙ্গে কথা বলে বুঝলাম উনি নিজের জয়ের ব্যাপারে তো অত্যন্ত আত্মবিশ্বাসী, এবং সেই সঙ্গে সঙ্গে ওনার যেটা ধারণা সেটা হচ্ছে সারা পশ্চিমবাংলার মানুষ ওনার দলকে একদম উজাড় করে ভোট দেবেন এবং পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় নিয়ে আসবেন। যাক, অনেক অনেক শুভেচ্ছা রইল মাননীয় সত্যদার জন্য, অনেক অনেক শুভেচ্ছা রইল সত্যদার দলের জন্য। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরে নিশ্চয়ই আবার কখনো আপনার সঙ্গে সাক্ষাৎকার করার সুযোগ হবে।